আছে টেক্সচুয়াল এন্টেলমেন্ট অ্যান্ড কোয়েশ্চেন আনসারিং। আগের মডিউলটা ছিল ইনফরমেশন রিট্রিভাল, ওটা হয়ে গেছে। ওটা সমস্ত হয়েই গেছে এবং সমস্ত মেটেরিয়ালও দিয়ে দিয়েছি ওটার। ওকে, সেকেন্ড যে মডিউলটা সেটা কোয়েশ্চেন আনসারিং অ্যান্ড টেক্সচুয়াল এন্টেলমেন্ট। তো কোয়েশ্চেন আনসারিং পার্টটা আমি পরে করব, সানডে অথবা এর পরে। আমি কোয়েশ্চেন আনসারিংটা আজকে ধরছি না, আজকে আমি টেক্সচুয়াল এন্টেলমেন্ট পার্টটা আমি করাচ্ছি, ঠিক আছে? আমার পিএইচডি থিসিসটা এটার ওপরেই ছিল। আমার থিসিসের পার্টটা থেকে আমি কিছুটা বলবো। আমি বেশ কিছু মেটেরিয়াল ডাউনলোড করে রেখেছি তোদের জন্য, আমার থিসিসটায় আমি একটু পরে যাচ্ছি। আর এই তিনটে মোটামুটি আমি দেখলাম ভালোই লিখেছে, এমন কিছু কঠিন নয় ব্যাপারটা। আমি একটুখানি বুঝিয়ে দিলেই বুঝতে পারবি যে এই এন্টেলমেন্ট বলতে কি মিন করছে। এর আগে তোদের যখন ওই ওয়ার্ডনেট থেকে সেই ওয়ার্ডের মানেগুলো দেখিয়েছিলাম, ওখানে এন্টেল বলে একটা রিলেশন ছিল, দেখেছিস মনে হয়। হ্যাঁ, ওখানে এন্টেলমেন্ট, দেখ সে কোনো ভার্বের এন্টেল বলে একটা অপশন ছিল। সেই স্নোর এন্টেল মানে হচ্ছে স্লিপিং। স্নোর তো আর এমনি এমনি হবে না, স্নোর মানে ওটা সেটা স্লিপিং মানে হচ্ছে ঘুমোলে তবেই স্নোরিং এর প্রশ্নটা আসে। তো সেই জন্য যেটাকে সাইজটা বড় করে কি করে, এই যে হ্যাঁ, টেক্সচুয়াল এন্টেলমেন্ট, এটা তোদের সেকেন্ড মডিউলটায় আছে। কোয়েশ্চেন আনসারিংটা আমি পরে যাচ্ছি, হুড়ুম দুরুম করে কোনো লাভ নেই, আস্তে ধীরে যাওয়াই ভালো। তো এইটাতে আমি যাচ্ছি, দেখ ব্যাপারটা দেখেছিস কি একটা ছাতা আবার অন হয়ে গেল এখানে। এই যে রেকগনাইজিং টেক্সচুয়াল এন্টেলমেন্ট, আমি জাস্ট একটু জিনিসটাকে বলে দিচ্ছি। বেশ কিছু ডকুমেন্ট আমি নামালাম এখন, তো নামিয়ে দেখলাম এগুলোতে মোটামুটি পরিষ্কারভাবেই বলেছে। প্রবলেম ডেফিনেশনটা কিছুই না, সেটা হচ্ছে দুখানা সেন্টেন্স আমার কাছে থাকবে। একটাকে বলা হচ্ছে টেক্সট, আর একটাকে বলা হচ্ছে হাইপোথিসিস। ঠিক আছে, টেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা একটা সেন্টেন্স বলতে যে একটাই তা নয়, একটা ছোট প্যারাগ্রাফও হতে পারে অনেক সময়, বাট হাইপোথিসিসটা জেনারেলি ছোটই হয়। টেক্সটটা যদিও বা একটু বড় হয়, একটার জায়গায় দুটো কি তিনটে সেন্টেন্স থাকলো হয়তো একটা ছোট প্যারাগ্রাফ আকারে, হাইপোথিসিসটা সাধারণত ছোটই হয়। তা কি বলছে টেক্সচুয়াল এন্টেলমেন্ট জিনিসটা আমাকে কি বোঝাচ্ছে, যে এন্টেলমেন্ট বোঝায় টেক্সটটাকে প্রথমে আমি রিডিং করলাম, টেক্সটটাকে পড়ে আমি যদি দেখি যে না, যে হাইপোথিসিসের মিনিংটা আমার সেখান থেকে কনভে করছে, মানে হাইপোথিসিসে যেটা বলতে চেয়েছে সেটা টেক্সটের থেকে আমরা ইনফার করে আনতে পারছি, তবে আমি বলবো যে তাদের মধ্যে একটা এন্টেলমেন্ট রিলেশনশিপ হোল্ড করে, তাদের মধ্যে একটা এন্টেলমেন্ট রিলেশনশিপ হোল্ড করে। তো ধর আমি এখানে বেশ কিছু এক্সাম্পলে আগে আসছি। এই যে দেখ ডেফিনেশন 1 প্রথমে কি বলেছে দেখ, টেক্সচুয়াল এন্টেলমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ আ ডিরেকশনাল রিলেশনশিপ বিটুইন পেয়ার অফ টেক্সট এক্সপ্রেশন ডিনোটেড বাই টি, একটাকে বলা হয় টেক্সট, অ্যান্ড এইচ হাইপোথিসিস। ঠিক আছে, উই সে দ্যাট টি এন্টেলস এইচ, মানে টেক্সটটা হাইপোথিসিসকে এন্টেল করবে কখন, ইফ দ্য মিনিং অফ এইচ ক্যান বি ইনফার্ড ফ্রম দ্য মিনিং অফ টি as would typically be interpreted by people। তাহলে এখানে কে ইন্টারপ্রিট করবে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস মানে পিপল ইন্টারপ্রিট করবে। আমরা যদি মানেটা বুঝি যে না টেক্সট যে মিনিংটা কনভে করতে চাইছে, হ্যাঁ সেটা থেকে আমরা হাইপোথিসিসটা ইনফার করতে পারি। টেক্সটটা পড়ে আমি যেটা বুঝলাম, হাইপোথিসিসটাকে আমি তার থেকে ডিসিশনটা নিতে পারি যে না টেক্সট যেটা বলছে হাইপোথিসিসটাও সেটাই মিন করছে। হ্যাঁ, তবে আমি বলবো যে দ্য টেক্সট এন্টেলস দ্য হাইপোথিসিস, মানে টেক্সট যেটা টি সেটা হচ্ছে এন্টেল করছে হাইপোথিসিসকে। আচ্ছা, তো এবার দেখ এই যে আসছে ব্যাপারগুলো, ওই কতগুলো এক্সাম্পল দেখিয়েছে শুধু। এক্সাম্পলে আমি আসছি, আমার নিজের থিসিস থেকেও আমি দেখাচ্ছি, তার আগে জাস্ট কয়েকটা ডেফিনেশন বলে দিই। তাহলে এখানে ব্যাপারটাই হচ্ছে একটা সেন্টেন্সকে বলা হচ্ছে টেক্সট, টি দিয়ে ডিনোট করা হচ্ছে, আর একটা হচ্ছে হাইপোথিসিস এইচ। কেমন, দুটোকেই আমাকে পড়তে হবে, দুটো পড়ে আমি কি দেখবো না ডিরেকশনাল রিলেশনশিপ। সবসময় এন্টেলমেন্ট রিলেশনশিপটা টেক্সট থেকে হাইপোথিসিসের দিকেই
ডিরেকশনটা হয়, কখনো উল্টো ভাবে হয় না। হাইপোথিসিস থেকে কিন্তু কখনো টেক্সটের দিকে ডিরেকশনটা যায় না। হাইপোথিসিস কিন্তু কখনো টেক্সটকে এন্টেল করে না, উল্টোটা হবে সবসময়। টেক্সট এন্টেল হাইপোথিসিস, বলো। এই যে এন্টেলমেন্ট পেয়ার ইজ কম্পোজড অফ আ টেক্সট টি অ্যান্ড দ্য হাইপোথিসিস এইচ। ইউজুয়ালি এইচ ইজ আ শর্ট স্টেটমেন্ট, ওই যে বললাম না, এইচটা কিন্তু ছোটখাটো থাকে, আর টি ইজ আ লঙ্গার স্প্যান অফ টেক্সট। তো এরকম একটা এক্সাম্পল দিয়েছে, ধর এই যে পারচেস অফ হুইস্টন বেসড লেক্স কর্পোরেশন বাই বিএমআই for $2 billion prompted by widespread sell-offs by traders as they sought to minimize exposure. LexCorp had been an employee-owned concern since 2008. এটা একটা ছোট্ট প্যারাগ্রাফ দিয়ে দিল টেক্সটের। এইটা পড়ে আমাদের এই তিনটে হাইপোথিসিস এন্টেল করছে কিনা দেখতে হবে। দেখ, বিএমআই acquired an American company. BMI bought employee-owned, what a tough example দিয়েছে। BMI bought employee-owned Lex Corporation for $3.4 billion. BMI is an employee-owned concern. ঠিক আছে, এরকম তিনটে হাইপোথিসিস দিয়েছে। আমাকে কি দেখতে হবে না, টেক্সটটা পড়ে আমরা ওই তিনটে হাইপোথিসিসকে মিনিং এটা এন্টেল করতে পারছি কিনা। এই হচ্ছে ব্যাপার। তোদের কি মনে হচ্ছে টেক্সটটা পড়ে এই তিনটে হাইপোথিসিসকে আমরা এন্টেল করতে পারছি? এই যে BMI acquired an American company. The purchase of Western-based Lex Corporation by BMI. হ্যাঁ হ্যাঁ, আমরা এটা বলতেই পারি, হ্যাঁ করছে। কিন্তু সেকেন্ডটা কিন্তু হচ্ছে না। দেখ, এখানে বলেছে $2 billion আর এখানে বলেছে $3.4 billion। BMI bought employee-owned Lex Corp 3.4, একদমই না, এখানে ম্যাচ করছে না জিনিসটা। আর BMI is an employee-owned concern। এই দেখ, LexCorp had been an employee-owned concern, BMI-টা কিন্তু সেটা নয়, BMI-টা employee-owned concern নয়। তার মানে শুধু হাইপোথিসিস ওয়ানটাই ইন্টেল করছে বলা চলে, 2 বা 3টা করছে না। আমি আরো এক্সাম্পলে দেখাচ্ছি, আরো সহজ সরল এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এত খটোমটো জিনিস যে প্রথমে বলছি না, এখানে দিয়েছে, জাস্ট জেনে রাখ। আচ্ছা, এবার দেখ, দেখছিস কিরম হ্যাং করছে। তো যাই হোক, এরকম এই যে একটা টেক্সট আছে, তার করসপন্ডিং কতগুলো হাইপোথিসিস আমরা দিয়ে দিলাম। তো টেক্সটটা পড়ে আমাকে ডিটারমাইন করতে হবে যে হাইপোথিসিসের মিনিং গুলো আমরা টেক্সট থেকে এন্টেল করতে পারছি কিনা। হ্যাঁ, মানে টেক্সট যে মিনিংটা কনভে করছে, হাইপোথিসিসের মিনিংটাও সেই দিকেই যাচ্ছে কিনা, সেই দিকেই ইনফার করছে কিনা। যদি না হয় তখন বলবো যে না, এটার মধ্যে টেক্সচুয়াল এন্টেলমেন্ট রিলেশনশিপটাই হোল্ড করে না। আচ্ছা, তো যাই হোক, এই যে the two-way RT task requires that system level each entailment pair as either entailed or not entailed, মানে either T entails H or T does not entail H। মানে টেক্সটটা হয় হাইপোথিসিসকে এন্টেল করবে, না হয় করবে না, এই হচ্ছে ব্যাপার। মাঝামাঝি কোনো কিছু কিন্তু হবে না, হয় এন্টেল করবে, না হয় করবে না। দেখ, ডেফিনেশন ওয়ানটা প্রথমে আমি বলেছি, এটা একজন রিসার্চার ডেফিনেশন ওয়ান বলছেন। এই যে এটা হচ্ছে ডাগান, হ্যাঁ, ইনি খুব একজন নামকরা রিসার্চার এনএলপি ডোমেনে। তো এই ডাগান বলছেন যে এইরকম হচ্ছে ডেফিনেশনটা। আরেকটা দেখ, আরেকটা ডেফিনেশন আছে, এই যে ইনি বলছেন, দেখ, the hypothesis age of an entailment pair contradicts the text T if a human reader would say that the relations or events described by H are highly unlikely to be true given the relations or events described by T। মানে টেক্সট টি যেইগুলো বলছে, যে ইভেন্ট গুলো বা যে রিলেশন গুলো ডেসক্রাইব করছে, সেটা থেকে হাইপোথিসিসের রিলেশন বা ইভেন্ট গুলোকে আমরা মোটেও বলতে পারি না সেগুলো ইনফার করছে। হাইলি আনলাইকলি মানে হওয়ার চান্স খুবই কম, খুবই কম তার প্রাসঙ্গিকতা, বুঝতে পারছিস? সেটা যদি হয় তাহলেও হবে। থ্রি ওয়ে আরটি টাস্ক, আগেরটা ছিল টু ওয়ে আরটি টাস্ক, মানে হয় এন্টেল করবে, না হয় করবে না। আচ্ছা, থ্রি ওয়ে আরটি টাস্কটা কিরকম হয়? একটা হচ্ছে এন্টেল, একটা কন্ট্রাডিক্টেড, আর একটা হচ্ছে আননোন।
এন্টেল তো ঠিক আছে, এন্টেলমেন্ট যদি রিলেশন হোল্ড করে তো এন্টেল। কন্ট্রাডিক্ট মানে পুরোপুরি মিনিং যদি অপোজিট হয়, মিনিংটা যদি পুরোপুরি আলাদা হয় তাহলে তখন বলবি কন্ট্রাডিকশন। আর আননোন, আননোন মানে হয়তো বোঝাই যাচ্ছে না, মানে এন্টেলমেন্ট যে সেই ডিসিশনে আমরা আসতে পারছি না, বা কন্ট্রাডিক্টও যে করছে তাও বলতে পারছি না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এই যে এগুলো সব হচ্ছে মানে 8টি চ্যালেঞ্জ, বুঝলি? এই যে রেকগনাইজিং টেক্সচুয়াল এন্টেলমেন্ট, এগুলো সব চ্যালেঞ্জ। 8T1, 8T2, 8T3, 4, হ্যাঁ, এগুলো সব এক একটা চ্যালেঞ্জ। এই সমস্ত ডেটা সেটগুলোর ওপর আমাদের কি করতে হতো, এক একটা অ্যালগোরিদম বানিয়ে ডিজাইন করতে হতো যে ডেটা সেটগুলো কিরকম কি আউটপুট দিচ্ছে, কতটা অ্যাকিউরেসি দিচ্ছে। দ্য চ্যালেঞ্জ অফ 8T, এখানে এক্সাম্পল দিয়েছে কতগুলো দেখিস, ছোটখাটো এক্সাম্পল। তো মেন ব্যাপারটাই হচ্ছে 2 ওয়ে 8T টাস্ক যদি হয় তাহলে হয় এন্টেল করবে, না হয় এন্টেল করবে না, দুটোর মধ্যে যে কোনো একটা। আর 3 ওয়েটা কি, হয় এন্টেল করবে না তো কন্ট্রাডিক্ট করবে পুরোপুরি। কন্ট্রাডিক্ট করা মানে পুরো উল্টো মিনিং ক্যারি করবে। আরেকটা হচ্ছে আননোন। আচ্ছা, এবার দেখ ইভ্যালুয়েটিং টেক্সচুয়াল এন্টেলমেন্ট সিস্টেম পারফরমেন্স, এগুলো মানে সব ওই এক একটা টাস্ক যেটা আছে বললাম, আর T1 থেকে শুরু করে 5 অবধি এক একটা টাস্কের কে কতটা মানে অ্যাকিউরেসি পেয়েছে, যে যারা যারা পার্টিসিপেট করেছিল এই 8টি চ্যালেঞ্জগুলোতে, তারা কে কতটা আর কি রেজাল্ট পেয়েছে সেইটা। ঠিক আছে, এগুলো সেটা ব্যাপার না, আমাকে মেন জানার ছিল সেটা হচ্ছে ডেফিনেশনটা কি। টেক্সচুয়াল এন্টেলমেন্ট বলতে দুটো পেয়ার অফ মানে একটা পেয়ার অফ সেন্টেন্স থাকবে। তো যার একটাকে বলা হচ্ছে টেক্সট, যেটা কিনা লেংথেও একটু বড়, যার স্প্যান অফ লেংথটা একটু বড়। আরেকটাকে বলা হচ্ছে হাইপোথিসিস। টেক্সটটাকে পড়ে আমরা যদি বুঝতে পারি না হাইপোথিসিসের মিনিংটা তার থেকে ইনফার করছে, তাহলে বুঝবো যে হ্যাঁ ওদের মধ্যে রিলেশনশিপ মানে এন্টেলমেন্ট রিলেশনশিপটা হোল্ড করছে। আর যদি বুঝতে পারি না ওদের মধ্যে কোনো এন্টেলমেন্ট রিলেশনশিপ নেই, তাহলে সেটা আমাদের বলতে হবে যে যে না তাদের মধ্যে কোনো এন্টেলমেন্ট নেই। আর 3 ওয়ে 8T টাস্ক যেটা, সেটা আবার মাঝখানে আরেকটা এনেছে, সেটা হচ্ছে ওই কন্ট্রাডিকশন। 2 ওয়ে 8T টাস্কের মধ্যে কিন্তু কোনোরকম কন্ট্রাডিকশনের ব্যাপার ছিল না, ওটা একটা বাইনারি ক্লাসিফিকেশন, হয় এন্টেলমেন্ট না হয় নো এন্টেলমেন্ট। তাহলে বুঝতে পারলি এটা এক একটা সব চ্যালেঞ্জ এগুলো সব করা হয়েছিল। এই যে 8টি এক একটা চ্যালেঞ্জ এক একটা ইয়ারে হয়েছিল, যেখানে অনেক মানে পার্টিসিপেন্ট টিম ছিল, তারা পার্টিসিপেট করেছিল, করে দেখেছিল যে কে কতটা অ্যাকিউরেসি পাচ্ছে এই সমস্ত ডেটা সেটগুলোর ওপর তাদের অ্যালগোরিদমগুলোকে চালিয়ে। যেরকম হয় আর কি, তোরা মেশিন লার্নিং এর কোনো একটা অ্যালগোরিদম যখন চালাস, ক্যাগেল থেকে ডেটা সেট ডাউনলোড করিস, হ্যাঁ, তার ওপর চালিয়ে একটা অ্যাকিউরেসি রিপোর্ট করি, সেটাকে পেপারে লিখিস, সেরকমই তাই এই 8টি এক একটা ট্র্যাক, এগুলো একটা সব চ্যালেঞ্জ হয়েছিল, 8টি চ্যালেঞ্জ। অনেক অনেক টিম সেখানে পার্টিসিপেট করেছিল, পার্টিসিপেট করে কি হয়েছিল এক একটা রেজাল্ট এক একজন টিম পেয়েছিল। এই যে সব বলেছে কে কতটা পেয়েছিল 8T4, 5-এ নট এন্টেলড, এটাকে দুটো ভাগে ভাগ করেছিল, আননোন আর কন্ট্রাডিক্টেড। হ্যাঁ, এই যে মানে টোটাল ডেটা সেটের কত পার্সেন্ট এক্সাম্পল কোনটা কি ছিল। তো যাই হোক, এগুলো শুধু এক একটা পার্টিসিপেশন ট্র্যাক গুলো, যেগুলো এই যে এগুলো অনেক টাস্কেই হয় দেখবি, প্যারাফ্রেজিং এ আছে, সামারাইজেশনে আছে, টেক্সচুয়াল এন্টেলমেন্টে এরকম, বা কোয়েশ্চেন আনসারিং এ এক একটা এরকম টাস্ক হতো, টাস্কে অনেকে পার্টিসিপেট করে এক একটা টিম আর কি এক এক রকম রেজাল্ট পেত। এই যে তারপর ওদেরকে সিস্টেম পারফরমেন্স গুলো এই যে ইভ্যালুয়েট করা হতো, কে কোনটা পেয়েছে, কে কতটা ইয়ে পেয়েছে, রেজাল্ট পেয়েছে আর কি। তো যাই হোক, মোটামুটি এখানে দেখলাম। আচ্ছা, আমার থিসিস থেকে একটু দেখাই, দাঁড়া, এগুলো হচ্ছে কন্টেন্টস, লিস্ট অফ টেবিলস, লিস্ট অফ ফিগার। আমিও থিসিসে বেশ কিছু জায়গায় লিখেছিলাম। এই যে ইন্ট্রোডাকশন, প্রথমে টেক্সচুয়াল এন্টেলমেন্ট জিনিসটা কি, এখানেও দেখবি ওরকম ইয়েই লেখা আছে ডেফিনেশন। রেকগনাইজিং টেক্সচুয়াল এন্টেলমেন্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য টাস্ক অফ টেকিং
a pair of text fragments as input and deciding whether the meaning of one fragment termed as hypothesis can be inferred from the meaning of the other fragment termed as text. The task of RT has attracted attention মানে অনেক কাজেই আগে লাগে যে ইনফরমেশন রিট্রিভাল কোয়েশ্চেন আনসারিং সামারাইজেশন প্যারাফ্রেজ অ্যাকুইজিশন হ্যাঁ মেশিন ট্রান্সলেশন রিডিং কম্প্রিহেনশন ইনফারেন্সিং এইসব কাজে লাগে দেখ আমিও এখানে একটা ছোট এক্সাম্পল দিয়েছিলাম হ্যাঁ একটা ডেটা সেট ছিল এই যে RT1 ডেটা সেট থেকে আমি এই এক্সাম্পলটা তুলেছিলাম দ্য ডেইলি প্যারাগ্রাফ মোস্ট প্রাইজড অ্যাসেট ইন Lord Conrad Black's crumbling media empire has been sold to Britain's Barclay twins. আর হাইপোথিসিসটা কি বলছে ডেইলি প্যারাগ্রাফ ইজ সোল্ড তা কি মনে হচ্ছে দেখে এরা কি এন্টেল করবে অবশ্যই ডেইলি প্যারাগ্রাফ হ্যাজ বিন সোল্ড এটাই কিন্তু টেক্সটটাতে বলা হয়েছে হাইপোথিসিসে ছোট্ট একটা জিস্ট করে দিয়েছে বাকি সমস্ত ইনফরমেশন গুলোকে বাদ দিয়ে দিয়েছে বাকি সমস্ত ইনফরমেশন গুলোকে অমিট করে শুধু এখানে কি লিখেছে ডেইলি প্যারাগ্রাফ সরি ডেইলি টেলিগ্রাফ ইজ সোল্ড তাহলে এই যে আমার টেক্সট হাইপোথিসিস পেয়ারের এক্সাম্পলটা বলছে ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য মিনিং অফ দ্য হাইপোথিসিস কন্টেন্ট ইন দ্য বলছে ক্যান ইজিলি বি ইনফার্ড ফ্রম দ্য টেক্সট টেক্সটটা যে কেউ পড়েই তো বলে দিতে পারবে যে হ্যাঁ হাইপোথিসিসের মিনিংটা কনভে করছে বলছে however since the text T contains some additional information other than those contained in the age we cannot say that the truth of the text can be derived from that of the hypothesis সেই জন্যই বলছে টেক্সচুয়াল এন্টেলমেন্টটা কিন্তু একটা ডিরেকশনাল রিলেশনশিপ টেক্সট থেকেই সবসময় হাইপোথিসিসে এন্টেল করে তার কারণ কি দেখ এখানে টেক্সটের মধ্যে কতগুলো এক্সট্রা ইনফরমেশন রয়েছে সেগুলো সমস্ত অমিট করে দিয়ে হাইপোথিসিসে ছোট্ট একটা জিস শুধু লেখা হয়েছে সেই জন্য হাইপোথিসিস কখনোই কিন্তু টেক্সটকে এন্টেল করবে না সবসময় টেক্সটই হাইপোথিসিসকে এন্টেল করবে এই জন্যই বলা হচ্ছে যে ইট ইজ আ ডিরেকশনাল রিলেশনশিপ এ দেখ the textual entailment is a directional relationship between a pair of text and hypothesis. Okay, if text T actually textually entails age, then the meaning of age can be inferred from text. However, the reverse may not be true always. মানে হাইপোথিসিস কিন্তু সবসময় যে টেক্সটকে এন্টেল করবে তা কিন্তু নয় এই যে বলেই দিলাম এক্সট্রা যে ইনফরমেশন আছে সেগুলো সব বাদ চলে গেল হাইপোথিসিসে সুতরাং আমরা কখনোই বলতে পারি না যে হাইপোথিসিস থেকে টেক্সটটা এন্টেল করবে বুঝতে পারলি ব্যাপারটা সো দেয়ারফর টেক্সচুয়াল এন্টেলমেন্ট is a unidirectional relation that holds only from T to H but not in the reverse direction ঠিক আছে এই যে টু ওয়ে ক্লাসিফিকেশন টাস্ক এই যে ইয়েস or no entailment the textual entailment is typically defined as a two-way classification task which means that a given TH pair may be labeled as either a yes and a case of yes entailment or no entailment. This two-way entailment task has later been extended to three-way classification task. Three-way classification task e ki rokom ache entailment, contradiction and unknown. ঠিক আছে if the fact conveyed by the text T of a TH pair totally contradicts the meaning হ্যাঁ এইখানেই বলছে যে যদি পুরোপুরি যে কন্ট্রাডিক্ট করছে আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি সেটা হচ্ছে RT4 ডেটা সেটে দেখেছিস RT4 থেকে আমি এক্সাম্পলটা তুলেছিলাম as German voters go to the polls on Sunday unemployment will be a key issue despite tough labor market reforms the number of unemployed has risen to 5 million and Germany's jobless are being despondent ঠিক আছে এবার কি বলছে হাইপোথিসিসটা জার্মানিজ জবলেস রেট ডিক্রিজেস দেখেছিস জার্মানিজ জবলেস রেট ডিক্রিজেস যেখানে বলেছে আনএমপ্লয়মেন্টটা 5 মিলিয়ন ছাড়িয়ে গেছে আর এখানে কি না বলছে জার্মানিজ জবলেস রেট ডিক্রিজেস পুরোপুরি কন্ট্রাডিক্ট করছে মিনিংটা বুঝতে পারলি সেই জন্য RT4 এর থ্রি-ওয়ে এন্টেলমেন্ট ক্লাসিফিকেশন টাস্ক থ্রি-ওয়ে ক্লাসিফিকেশন টাস্ক করেছিল একটা এন্টেলমেন্ট একটা কন্ট্রাডিকশন একটা আননোন তাহলে কন্ট্রাডিকশনটা কিন্তু পুরোপুরি নেগেটিভ মানে উল্টো হয়ে যাচ্ছে মিনিংটা এই দেখ সেটাই বলছে এখানে a human reading of the text hypothesis pair in example 1.2 is reveals that the fact conveyed by the hypothesis totally opposes or contradicts the information stated in T
Therefore, it should be marked as a case of contradiction rather than straightforwardly no entailment. শুধু নো যে তা কিন্তু নয়, একেবারে কন্ট্রাডিকশন। তো আমি এখানে RT4 ডেটা সেট থেকে একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে এখানে দেখিয়েছিলাম যে কন্ট্রাডিকশনটা কোন কোন কেসে হতে পারে। এই কেসগুলোতে পুরো উল্টো মিনিং, যেখানে বলছে জার্মানিতে জবলেস 5 মিলিয়ন ছাড়িয়ে গেছে, আর সেখানে হাইপোথিসিস কি বলছে, জার্মানিজ জবলেস রেট ডিক্রিজেস। পুরোপুরি মিনিংটা কন্ট্রাডিক্ট করছে, পড়ে যে কেউ বলে দেবে। সেই জন্যই বলা হচ্ছে কি না, এদের লেভেলটা হচ্ছে কন্ট্রাডিকশন। কেমন? আরেকটা এক্সাম্পল আমি দিয়েছিলাম, দেখ এটা হচ্ছে আননোন। আননোন কি, টেক্সট আর হাইপোথিসিস পড়ে বোঝা ওঠার কোনো উপায় নেই যে এদের মধ্যে কোনো এন্টেলমেন্ট রিলেশনশিপ আছে কিনা। দেখ, প্রপোজালস টু এক্সটেন্ড দ্য দুবাই মেট্রো টু নেবারিং আজমান are currently being discussed. The plans, still in the early stages, would be welcome news for investors who own properties in Ajman. The Dubai Metro will be expanded. The proposals to extend Dubai Metro to neighboring Ajman are currently being discussed. এখনো সেটা প্রপোজাল অবস্থায় আছে। দুবাই মেট্রোকে যে নেবারিং কোনো কান্ট্রিতে এক্সপ্যান্ড করা হবে, সেটা এখনো প্রপোজাল হিসেবে ডিসকাস করা হচ্ছে। তার মানে কি এই যে দুবাই মেট্রো এক্সপ্যান্ড হবেই, সেটা কিন্তু নয়। দ্য প্ল্যান স্টিল ইন দ্য আর্লি স্টেজেস, এখনো কিন্তু প্ল্যানটা আর্লি স্টেজেস, উড বি ওয়েলকাম নিউজ ফর ইনভেস্টার্স। সুতরাং প্ল্যানটা যেহেতু একদম আর্লি স্টেজে ডিসকাশনের পর্যায়ে আছে, আমরা কখনোই বলতে পারি না এখান থেকে যে দুবাই মেট্রোকে এক্সটেন্ড করা হবেই। দেখেছিস কি সুন্দর করে RT4 এ একটা ডেটা সেট এরকম ছিল, আমি জাস্ট তুলে এখানে সাইট করেছি যে এইগুলোকে আমরা আননোন বোঝাচ্ছি। পিএইচডি থিসিসের এরকম প্রথম চ্যাপ্টারটা, যে কোনো থিসিসেরই প্রথম চ্যাপ্টারটাই না এরকম ইন্ট্রোডাকশন বলতে হয়, যে আমি যেই কাজটা করছি সেটাকে ভালো করে ইলাবরেটলি বলতে হয়। দেখ আমার 209 পেজের থিসিস, ইন্ট্রোডাকশনটাই কত বড় দেখ। ঠিক আছে, আমি ইন্ট্রোডাকশন তোদের চ্যাপ্টারটা দিয়ে দেবো ক্লাসরুমে, এই পড়ার জন্য, ডেফিনেশন গুলো দেখে বোঝার জন্য। শুধু চ্যাপ্টার 1টা দিলেই হবে, আর কিছু লাগবে না। একটা কন্ট্রাডিকশনের এক্সাম্পল বললো, একদিকে বলছে জার্মানিতে জবলেসের রেট এত ছাড়িয়ে গেছে, আবার তার পরক্ষণেই বলছে জার্মানিতে জবলেস রেট ডিক্রিজ হয়ে গেছে। এটা কি আদৌ ঠিক? একদমই ঠিক না। সুতরাং এখানে চোখ বুঝে আমরা বলে দিচ্ছি যে এখানে কন্ট্রাডিক্ট করছে। তাহলে কন্ট্রাডিক্ট করছে, ভালো কথা। আর এখানে দেখ দুবাই মেট্রো এক্সটেন্ড যে করা হবে, এটা একদম প্রিলিমিনারি স্টেজে রয়েছে, ডিসকাশনের আর্লি স্টেজে রয়েছে। হ্যাঁ, সেটা যে এক্সটেন্ড করা ডেফিনেটলি হবে সেটা এখনো কেউ জানে না। এই ডিসিশনটাই এখনো আশা তো দূরের কথা, প্ল্যানিং এরই একদম আর্লি স্টেজে আছে। ডিসিশন তো অনেক পরে, প্ল্যানিং এর আর্লি স্টেজ। সুতরাং কেউ জোর দিয়ে বলতে পারে না যে দুবাই মেট্রো এক্সপ্যান্ড করা হবেই। সেই জন্য বলছে, দেখ এবার কি লিখেছিলাম আমি, ইট ইজ ক্লিয়ারলি রিভিল দ্যাট দ্য ট্রুথ অফ দ্য হাইপোথিসিস ক্যানট বি ডিরাইভ ফ্রম দ্য টেক্সট। The text conveys that proposals to extend Dubai Metro is currently being discussed, which does not imply that Dubai Metro will be expanded. The text only represents a possibility of an event, expansion of Dubai Metro, which is not sure to be expanded. এটা এখনো ডিসকাশনের প্রথম পর্যায়ে রয়েছে, সেটা একেবারেই কনফার্ম না যে হবেই। Therefore, the fact stated by the hypothesis is not entailed by the text, thereby marking the TH pair as a case of unknown. এই জন্যই unknown বলা হয়েছে। Therefore, the fact stated by hypothesisটা কি একেবারে জোর দিয়ে বলে দিচ্ছে দুবাই মেট্রো will be expanded? একদমই না, is not at all entailed by the text. আবার কন্ট্রাডিকশনও করবে তাও বলা যাচ্ছে না, কারণ কি কন্ট্রাডিক্ট করলে পুরোপুরি মানেটাই অন্য হয়ে যায়। এই যে এখানে যেরকম জার্মানিতে বেকারের সংখ্যা 5 মিলিয়ন ছাড়িয়ে গেছে, আবার তৎক্ষণাৎ বলছি জার্মানিতে জবলেস রেট ডিক্রিজ, এটা পুরোপুরি যেন কন্ট্রাডিক্ট। এটা আমরা পড়েই বুঝতে পারছি পুরোপুরি কন্ট্রাডিক্ট। এই যে এইচ টোটালি অপোজেস অর কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন স্টেটেড ইন টি। ওকে, therefore it should be marked as a case of contradiction rather than straightforwardly no. আর এখানে তো আননোন, সেটা বুঝিয়েই দিলাম যে কেন আননোন বলছি আমরা। এগুলো কিন্তু সব একদম ডেটা সেটেরই এক্সাম্পল, আমি মন থেকে কিন্তু এক্সাম্পল গুলো লিখিনি। একটা ডেটা সেট যখন দেখবি তখন দেখবি এই ফরম্যাটেই থাকে, প্রথমে পেয়ার আইডি,
তারপর তার এন্টেলমেন্টের ক্লাসিফিকেশন আর কি টাস্ক ছিল সেটা, এটা ছিল সামারাইজেশন, এটা ছিল ইনফরমেশন রিট্রিভাল, এই যে টাস্কটা মেনশন করা থাকে, আর টেক্সট হাইপোথিসিস, এই যে এরকম এরকম ট্যাগের মধ্যে পেয়ারটা শেষ হলো। এই এইচটিএমএল ট্যাগ গুলো যেরকম হয়, এই যে থাকে না ট্যাগ তোরা ইউজ করতেই, যে পেয়ার পেয়ার শেষ হলো, বুঝতে পারলি? এইবার হচ্ছে যে টেক্সচুয়াল এন্টেলমেন্ট জিনিসটা কেন দরকার হয়। দেখ এগুলো হচ্ছে কতগুলো কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমি ফর্ম করেছি, এগুলো থিসিসের একটা ফরম্যাট থাকে, তো এগুলো আমাকেই ফর্ম করতে হয়েছে। হোয়াই ডাজ দ্য নিড অফ টেক্সচুয়াল এন্টেলমেন্ট রেকগনিশন অ্যারাইজ। এবার দেখ আমি কি লিখেছিলাম, টি রেকগনিশন ইজ আ কি এরিয়া অফ রিসার্চ ইন এনএলপি, দ্য টাস্ক অফ ডিটারমাইনিং whether the meaning of one text fragment is entailed from the other text fragment has been proved to be useful in many application areas of NLP. অনেক জায়গাতেই এর ইউজফুল অ্যাপ্লিকেশন আছে, যেমন এই যে কোয়েশ্চেন আনসারিং, ইনফরমেশন রিট্রিভাল, ইনফরমেশন এক্সট্রাকশন, সামারাইজেশন, রিলেশন এক্সট্রাকশন, প্লেগিয়ারিজম ডিটেকশন, paraphrase detection, etc. Therefore, to detect entailment relation between a text hypothesis pair is a very crucial task. টেক্সচুয়াল এন্টেলমেন্টটা কেন রেকগনাইজ করার দরকার হচ্ছে, ইনফরমেশন রিট্রিভালেও কাজে লাগে, আমার সামারাইজেশনেও কাজে লাগে, কোয়েশ্চেন আনসারিংও কাজে লাগে। কোয়েশ্চেন আর আনসার সেই দুটোকে একটা এন্টেলমেন্টের রিলেশন তো হোল্ড করতেই হয়। আমি একটা কোয়েশ্চেন করলাম, আমাকে তো দেখতে হবে যে আনসারের সাথে সেটা এন্টেলমেন্ট রিলেশনশিপ হোল্ড করছে কিনা, পরের দিন যখন কোয়েশ্চেন আনসারিং পড়াবো তখন বুঝতে পারবি, ওটা আমি আজকে ধরছি না। এই যে হোয়াট আর দ্য বেসিক অ্যাপ্রোচেস অফ টি রেকগনিশন, অনেকে অনেক ভাবে করেছে, স্টেট অফ দ্য আর্ট যেগুলো কাজ রিপোর্ট করা, ওর মধ্যে ব্যাগ অফ ওয়ার্ডস মডেল ছিল, স্ট্রাকচারাল ডিপেন্ডেন্সি বেসড অ্যাপ্রোচ ছিল, সিম্যান্টিক্স বেসড অ্যাপ্রোচ ছিল, মেশিন লার্নিং বেসড অ্যাপ্রোচ ছিল, অনেকগুলো অ্যাপ্রোচ দিয়ে এই টেক্সচুয়াল এন্টেলমেন্ট রেকগনিশনের কাজটা অনেকেই দাঁড় করিয়েছেন এবং তাদের অ্যাকিউরেসি রিপোর্ট করেছে এই সমস্ত ডেটা সেট গুলোর ওপর, কেমন? এবার বলছে হাউ ডাজ ব্যাগ অফ ওয়ার্ডস অ্যাপ্রোচ ওয়ার্ক অ্যান্ড হোয়াট আর ইটস লিমিটেশন। আগের দিন বলেছিলাম মনে আছে, ব্যাগ অফ ওয়ার্ডস মডেল একটা ছিল ইনফরমেশন রিট্রিভালে, সে বুলিয়ান রিট্রিভাল মডেল, হ্যাঁ, তারপর হচ্ছে তোর ভেক্টর স্পেস মডেল, ওই ভেক্টর স্পেস মডেলটার মধ্যেই ছিল ব্যাগ অফ ওয়ার্ডস মডেল, হ্যাঁ, প্রবাবিলিস্টিক মডেল। ব্যাগ অফ ওয়ার্ডসে কি হয়, শুধু কতগুলো ওয়ার্ডের সেট আমরা কনসিডার করি, কিন্তু ওই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো রকম সিনট্যাকটিক ডিপেন্ডেন্সি বা কোনো রকম সিম্যান্টিক রোল লেভেলিং, সিনট্যাক্স সিম্যান্টিক আমরা কিছুই দেখি না। দেখ সেটাই লিখেছে এখানে, দিস অ্যাপ্রোচ রিপ্রেজেন্টস আ টেক্সট, টিপিক্যালি আ সেন্টেন্স অর আ ডকুমেন্ট, অ্যাজ আ ব্যাগ of the component words without considering the grammar or dependencies among the words. In regard to bag of words approach for textual entailment recognition, each of the text fragments of the input th pair is represented as a bag of tokens. Then each token of the hypothesis is checked against all the text tokens to find for a matching. বুঝতে পারলি? দেখ এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছে, দ্য ক্যাট কিল দ্য মাউস টেক্সটে, আর হাইপোথিসিস বলছে দ্য মাউস কিল দ্য ক্যাট। দেখ দুটোরই কিন্তু ব্যাগ অফ ওয়ার্ডস মডেল করলে পুরো ব্যাগটা সেম দাঁড়াচ্ছে, দুটোরই ব্যাগ অফ ওয়ার্ডস মডেল যদি করি, দেখ বিও ওয়ান, এটা BOW1 দ্য ক্যাট কিল মাউস, BOW2 দেখ দ্য মাউস কিল ক্যাট। So দুটোর দেখ সেম সেট, as the bag of tokens for the given text and hypothesis are identical, each token of hypothesis gets matched with a token of t, তাই না? হাইপোথিসিসের এক একটা টোকেন পুরো টেক্সটের এক একটা টোকেনের সঙ্গে পুরোপুরি ম্যাচ করে যাচ্ছে। This inevitably leads towards generating a high entailment score, thereby leveling the above th pair as a case of yes entailment. Follow? Therefore, the two text fragments having the same set of tokens but different in word order are falsely detected to have entailment relation between them. Hence, it is clear that bag of words approach is not sufficient for detecting entailment relations between a th pair. Bag of words approach is not at all sufficient. Bag of words বললেই কিন্তু আমরা একটা সেটকে বোঝাই, সেট অফ ওয়ার্ডস। এবার দুটো সেট যদি পুরোপুরি আইডেন্টিক্যাল হয়, তার মানেই যে তাদের মধ্যে এন্টেলমেন্ট রিলেশনশিপ হোল্ড করবে তা কিন্তু নয়। দুটো পুরো যদি পুরো সেম সেট অফ ওয়ার্ডস থাকে, তাহলেই এন্টেলমেন্ট রিলেশনশিপ কখনোই হ্যান্ডেল, মানে এন্টেলমেন্ট রিলেশনশিপ কখনোই হোল্ড করে না। সেটাই আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম, আগের দিন বলছিলাম না, রাম কিল্ড রাবণা,
রাভানা কিল্ড রাম, দুটো তো পুরো সেম সেট অফ ওয়ার্ডস, মানে ব্যাগ অফ ওয়ার্ডস পুরো সেম, তার মানে কি দুটোর মিনিং সেম কনভে করবে? কখনোই না। ব্যাগ অফ ওয়ার্ডস এর এটাই হচ্ছে একটা পিটফল, মানে ড্রব্যাক। আমরা শুধু অর্ডারের মানে সরি আমরা শুধু ওয়ার্ডের সেটটা দেখছি, ওয়ার্ডের শুধুই সেটটা দেখছি, সেট অফ ওয়ার্ডস মানে কালেকশন অফ ওয়ার্ডটা দেখছি, বাট ওদের মধ্যে কোনো রকম সিনট্যাকটিক্যাল ডিপেন্ডেন্সি, সিম্যান্টিক অ্যানালিসিস কিছুই করছি একদমই না। ঠিক আছে, এবার দেখ হাউ স্ট্রাকচারাল ডিপেন্ডেন্সি ক্যান ইমপ্রুভ টেক্সচুয়াল এন্টেলমেন্ট রেকগনিশন। এইবার আমরা স্ট্রাকচারাল ডিপেন্ডেন্সিটাকে নিচ্ছি। এই দেখ আমি একটা ছোট্ট গ্রাফ এঁকে দেখিয়েছিলাম। প্রথমটা কি ছিল? দ্য ক্যাট কিল দ্য মাউস। দেখ দ্য ক্যাট কিল দ্য মাউস, আর এখান থেকে আমি একটা ডিপেন্ডেন্সি ট্রি এঁকেছি। কিল এটা হচ্ছে মানে একটা ভার্ব, কিলের সাবজেক্ট হচ্ছে ক্যাট আর কিলের অবজেক্ট হচ্ছে মাউস। আর হাইপোথিসিসে কি হচ্ছে? কিলের সাবজেক্ট হয়ে যাচ্ছে মাউস আর অবজেক্ট হয়ে গেল ক্যাট। আমি দুটো পার্শিয়াল ট্রিটা নিয়েছি আর কি, মানে পুরো ট্রিটা ওই দা নিতে হতো, দা ক্যাট কিল মাউস, আমি অত কিছু মানে নিইনি, শুধু ক্যাট কিল মাউস, মাউস কিল ক্যাট, এই দুটোকে দেখিয়েছি। If we consider the same set of text fragments as above to be subjected to depend reveal the dependencies among the set of token। হ্যাঁ, এটা বোঝাই যাচ্ছে, সেট অফ টোকেনটা হচ্ছে এখানে ক্যাট কিল মাউস, আর এখানেও তাই মাউস কিল ক্যাট, এদের মধ্যে এই যে পার্শিয়াল ট্রি ডিপেন্ডেন্সিটাকে বোঝাচ্ছে। A comparison of the structure of these two dependency parts tree clearly depicts that the fact conveyed by T is not the same as the fact constated by H। টিটা যেটা মিনিং কনভে করছে সেটা এইচ এর স্ট্রাকচার থেকে কখনোই কনভে করা যায় না। Okay, thereby determining that the text, a pair of text fragments do not hold an entailment relation. Hence, the role of dependencies among the same set of among the set of tokens of a text fragment is inevitable for the purpose of TE recognition. The role of dependencies among the set of tokens. So dependencyটা কিন্তু একটা বিশাল একটা জায়গা, যে কিলের সাবজেক্ট হচ্ছে ক্যাট, কিলের অবজেক্ট হচ্ছে মাউস, আবার এখানে কিলের সাবজেক্ট হচ্ছে মাউস আর অবজেক্ট হলো গিয়ে ক্যাট, পুরোপুরি ডিপেন্ডেন্সি পাল্টে গেল। ক্যাট আর কিল এখানে সাবজেক্ট রিলেশন, কিল আর মাউস এখানে অবজেক্ট রিলেশন, আর এখানে দেখ মাউস আর কিল হচ্ছে সাবজেক্ট আর কিল আর ক্যাট হচ্ছে অবজেক্ট। তার মানে কি পুরো স্ট্রাকচারটাই পাল্টে গেল। আমি পার্টস ট্রিটাকে এই জন্যই এঁকেছিলাম। এইগুলো আমি কেন এঁকেছি? দেখানোর জন্য যে শুধুমাত্র সেট অফ ওয়ার্ডস, কালেকশন ওয়ার্ড মানে কালেকশন অফ ওয়ার্ডস দিয়ে মিনিং কনভে করা যায় না কখনো, আমার সিনট্যাকটিক্যাল একটা ডিপেন্ডেন্সি মেনটেন করছে কিনা আমাকে সেটাও দেখতে হয়। A comparison of the structure of these two dependency parts trees clearly depicts that the fact conveyed by T is not the same as the fact stated by H. T যেটা কনভে করছে সেটা কি H কনভে করছে? একদমই না। তা বোঝা গেল? তাহলে আমি থিসিসের এই প্রথম চ্যাপ্টারটা আমি দিয়ে দেবো, হ্যাঁ, তোদের পড়ার জন্য, পুরো থিসিস দেবো না। এবার দেখ, এবার বলছে why structural dependency is not sufficient for detecting entailment relation. স্ট্রাকচারাল ডিপেন্ডেন্সি ইজ নট সাফিসিয়েন্ট। স্ট্রাকচারাল ডিপেন্ডেন্সি দিয়ে যে শুধু এন্টেলমেন্ট রিলেশনশিপ হয় তাও নয়। আমি কি রকম আস্তে আস্তে অ্যাপ্রোচ করেছিলাম দেখ, প্রথমে বললাম ব্যাগ অফ ওয়ার্ডস এর লিমিটেশন কি, বুঝতে পেরেছিস নিশ্চয়ই। দ্য ক্যাট কিল দ্য মাউস কিল দ্য ক্যাট, বা ওই রাম কিল রাভানা, রাভানা কিল রাম, একই ব্যাপার, সেম সেট অফ ওয়ার্ডস রয়েছে। তার মানে কি হাইপোথিসিসের এক একটা টোকেনের সাথে টেক্সটের কোনো না কোনো টোকেনের পুরোপুরি ম্যাচ হয়ে যাচ্ছে, ওভারল্যাপ হয়ে যাচ্ছে, তার মানে চোখ বুঝে আমরা বলে দেবো এন্টেলমেন্ট একদমই নয়। দ্য ব্যাগ অফ ওয়ার্ডস কি হচ্ছে? কোনো রকম ওয়ার্ডের ডিপেন্ডেন্সি গুলোকে মেজার করছে না, কোনো সাথে কারোর সাথে কোন কোন টোকেনের সাথে কোন টোকেনের কি ডিপেন্ডেন্সি, কি সিম্যান্টিক রোল, কিছুই কিন্তু মেজার করছে না। ঠিক আছে, সেই জন্য আমি এলাম কি স্ট্রাকচারাল ডিপেন্ডেন্সি কিভাবে জিনিসটাকে ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে গেল। ক্যাট কিল দ্য মাউস, মাউস কিল দ্য ক্যাট। এবার আমরা কি বুঝলাম? যে স্ট্রাকচারাল ডিপেন্ডেন্সিটাকে স্টাডি করে যে না আমরা একটা একটা ডিপেন্ডেন্সি স্ট্রাকচার বানাতে পারলাম, যে কার সাথে কার কি রকম স্ট্রাকচার। এই যে কিলের সাথে ক্যাটের সাবজেক্ট, কিলের সাথে মাউসের অবজেক্ট, আর এখানে পুরোটাই পাল্টে যাচ্ছে। সো আমি স্ট্রাকচার দেখে বলে দিলাম যে না এদের মধ্যে এন্টেলমেন্ট রিলেশনশিপ মোটেও হোল্ড করছে না।
এইবার কি বলছি, শুধু স্ট্রাকচারাল ডিপেন্ডেন্সিও কিন্তু সাফিসিয়েন্ট নয়। এক্সাম্পল কি দিয়েছিলাম, দেখ, দ্য ক্যাট কিল দ্য মাউস, দ্য ক্যাট ডেভার্ড দ্য মাউস। After being subjected to dependency parsing, the generated parse trees of the text and hypothesis are represented by figure। হ্যাঁ, এবার ফিগারটা দেখিয়েছি, এই যে all the text hypothesis token pairs get aligned with each other except the pair kill devar। কিল আর ডেভার এই দুটো কিন্তু ম্যাচ পুরোপুরি হচ্ছে না, দেখ অন্যগুলো ম্যাচিং পুরোপুরি হয়ে যাচ্ছে। In order to come to the conclusion whether entailment relation holds between the text fragments, it is necessary to detect the degree by which the word pair kill devar are semantically similar। মানে কিল আর ডেভার এই যে পেয়ার অফ ওয়ার্ডটা, এদের মধ্যে কতখানি সিম্যান্টিক সিমিলারিটি রয়েছে সেইটাকে আমাকে এবার মেজার করতে হবে। Syntax driven approach does not suffice in determining textual entailment relation. Semantic similarity measure also plays an important role। দেখ পার্স ট্রিটাকে আমি এরকম জেনারেট করেছিলাম, এই যে ক্যাট কিল দ্য মাউস, ঠিক আছে, আর এখানে বলছি দ্য ক্যাট ডেভার দ্য মাউস, সবই ম্যাচ হলো, শুধু কিল আর ডেভারটা পুরোপুরি ম্যাচিং হলো না, আমরা দেখতেই পাচ্ছি, পার্সিয়াল ট্রি এঁকেছি, ঠিক আছে। সেই জন্য শুধুই যে স্ট্রাকচারাল ডিপেন্ডেন্সি দিল হচ্ছে মানে এন্টেলমেন্ট রিলেশনশিপটা আমরা ডিটারমাইন করতে পারছি তাও কিন্তু নয়। তখন আমাকে কি দেখতে হবে, কিল আর ডেভার এই দুটোর মধ্যে এন্টেলমেন্ট রিলেশনশিপ হোল্ড করছে কিনা। যদি এই দুটোর মধ্যে হোল্ড করে, মানে এরা যদি সিম্যান্টিক্যালি সিমিলার হয়, আমরা তাহলে বলতে পারবো যে এদের মধ্যে এরা এন্টেল। দেখেছিস, এই দেখ, it is necessary to detect the degree by which the word pair kill devar are semantically similar। ঠিক আছে, আচ্ছা আরেকটা দেখ, আরেকটা এক্সাম্পল বলেছি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টেক্সট সিমিলারিটি অ্যান্ড টেক্সট, হ্যাঁ এইটাই খুব ইম্পর্টেন্ট জিনিস। টেক্সট সিমিলারিটি আর টেক্সট এন্টেলমেন্ট এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমার পিএইচডি থিসিসটা ছিল পুরোপুরি টেক্সচুয়াল এন্টেলমেন্টের ওপর, সিমিলারিটিটা অন্য জিনিস। দেখ আমি কি করে বুঝিয়েছি, যে টেক্সট সিমিলারিটি মেজার্স হাউ সিমিলার টু গিভেন টেক্সট আর টু ইচ আদার। The goal in text similarity is to measure how close two pieces of text are. On the other hand, textual entailment aims to find out whether the meaning of one text fragment is inferred from the meaning of the other text fragment. Whether the meaning of one text fragment is inferred from the meaning of the other text fragment. In order to distinguish between the two, let us consider a pair of text fragments। দেখি রকম লিখেছি, the student passed in the exam, ভালো কথা, এটা হচ্ছে টেক্সট, আর হাইপোথিসিসটা কি, the student failed in the exam। Here a human reading of both the text fragments typically infers that the meaning stated by T totally opposes or contradicts the meaning stated by H। টিটা কি বলছে, পাস করে গেছে স্টুডেন্টটা, আর এইচটা মানে হাইপোথিসিসটা কি বলেছে, ফেল করে গেছে। সো পুরোপুরি অপোজ করছে। Therefore the pair of text does not entail each other। বোঝাই যাচ্ছে এন্টেলমেন্ট রিলেশনশিপ একদমই হোল্ড করছে না। অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ টেক্সচুয়াল এন্টেলমেন্ট কি ছিল, যে টেক্সটটা পড়ে যদি মনে হয় হাইপোথিসিসের মিনিংটা ইনফার করতে পারছি আমি টেক্সট থেকে, তবে আমি বলতে পারবো এন্টেলমেন্ট রিলেশনশিপ হোল্ড করে। এখানে কোনোভাবেই কিন্তু মিনিং ইনফার করা যাচ্ছে না। দ্য স্টুডেন্ট পাসড ইন দ্য এক্সাম, ভালো কথা, স্টুডেন্ট ফেলড ইন দ্য এক্সাম হচ্ছে একদমই না, অপোজ করছে। However, both these text fragments are similar to each other as they convey fact relating to the same event। এটা দুটোই কি করছে না, একটা স্টুডেন্টের এক্সামের রেজাল্টকে ইন্ডিকেট করছে, একজন পাস করলো কি ফেল করলো। সো দুটোই একটা সিমিলারিটি বোঝাচ্ছে যে একটা এক্সামে রেজাল্ট কি হতে পারে আর কি। সেই জন্য বলছে however both these text fragments are similar to each other as they convey fact relating to the same event। Therefore the given pair of text are textually similar, textually quite similar but do not hold an entailment relation। এটা টেক্সচুয়ালি সিমিলার কেন, কারণ দুটো সেন্টেন্সই একটা স্টুডেন্টের এক্সামের কথা বলছে, এক্সামের রেজাল্টের কথা। সে পাস করেছে কি ফেল করেছে, এই দুটোই তো একটা এক্সাম রিলেটেড আউটকাম। তো দুটো স্টেটমেন্টই কি বলছে, একটা এক্সামের আউটকাম বোঝাচ্ছে। সো দে আর কোয়াইট সিমিলার, কিন্তু এন্টেলমেন্ট রিলেশন হোল্ড করছে না কেন, তার কারণ কি, পুরোপুরি তো অপোজ করছে মিনিং। পাসড ইন দ্য এক্সাম আর ফেইলড ইন দ্য এক্সাম, হ্যাঁ তাহলে কি করছে, পুরোপুরি অপোজ করছে মিনিং।
বুঝতে পারলি? সেই জন্য এন্টেলমেন্ট হোল্ড করছে না ঠিকই, বাট দে আর কোয়াইট সিমিলার। তো টেক্সট সিমিলারিটি হোল্ড করছে, টেক্সচুয়াল এন্টেলমেন্ট নয়। এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? এবার মোটিভেশন কিছু লিখেছিলাম, তোরা একটু পড়িস রিডিং, যে কেন আমরা টেক্সচুয়াল এন্টেলমেন্ট কাজটাকে এত গুরুত্ব দিচ্ছি। তার কারণ অনেক এনএলপি অ্যাপ্লিকেশনে এগুলো খুব কাজে লাগে। এই যে ইনফরমেশন রিট্রিভাল, ইনফরমেশন এক্সট্রাকশন, সামারাইজেশন, কোয়েশ্চেন আনসারিং, হ্যাঁ, রিলেশন এক্সট্রাকশন, ঠিক আছে? এগুলো একটু পড়িস গল্পগুলো, এগুলো আমার নিজেরই লেখা, কোনো জায়গা থেকে কোনো কপি করা না, কারণ এগুলো সব প্লেগিয়ারিজম চেক হয়েছিল। তো এগুলো দেখবে আমার নিজের ভাষায় লেখা, তোরা নিজেরাও একটু পড়িস, আমি দিয়ে দেবো, এই চ্যাপ্টারটা আমি দিয়ে দেবো। এবার হচ্ছে এই যে চ্যালেঞ্জেস, অনেকগুলো চ্যালেঞ্জও আছে, মানে হচ্ছে RT1 থেকে RT2, 3, 4, 5, 6 অব্দি মনে হয় ছিল RT চ্যালেঞ্জেস, মানে এগুলো এক এক বছর এক একটা অনুষ্ঠিত হতো আর কি। RT চ্যালেঞ্জেস, এই চ্যালেঞ্জেস অফ RT, in order to comprehend the challenges of the task of RT recognition। ওই দেখ এই এক্সাম্পলটাই আমি দেখিয়েছিলাম, কোথাও একটা ছিল, এই এক্সাম্পলটা আমি একটা জায়গা থেকে তুলেছিলাম থিসিসে লেখার জন্য। হ্যাঁ, এই যে একটা টেক্সট তার করসপন্ডিং তিনখানা হাইপোথিসিস, এই যে দেখালাম না, এখানে ম্যাচ করছে না, শুধু হাইপোথিসিস ওয়ানটাই ম্যাচ করছে। এই যে লেট আস কনসিডার দ্য ডিফারেন্ট স্টেপস আ হিউম্যান রিডার মাস্ট গো থ্রু টু ডিটারমাইন দ্য এন্টেলমেন্ট লেভেলস। To recognize that H1 is entailed by the textee, a human reader must recognize that company in the hypothesis can match LexCorp। হ্যাঁ, LexCorpটা যে একটা কোম্পানি, আরেকটা কি বেসড ইন হুইস্টন ইমপ্লাইজ আমেরিকান। হুইস্টনে আছে মানে সেটা আমেরিকান কোম্পানি হবে, মানে হুইস্টনটা তো আর আমেরিকার বাইরে নয়, সেই জন্যই বলছি আর কি। তাহলে এই যে বলছে টু রেকগনাইজ দ্যাট H1 ইজ এন্টেল বাই দ্য টেক্সটি, আ হিউম্যান রিডার মাস্ট রেকগনাইজ দ্যাট, ওই যে কোম্পানি ইন দ্য হাইপোথিসিস লেক্সকপ। আমি এখানে বুঝিয়ে দিয়েছিলাম যে কি কি আছে আমাকে, মানে আমাকে কোন কোন ইনফরমেশন গুলো জানতে হবে। হুইস্টনটা যে আমেরিকান বাইরে নয় সেটাও জানতে হবে, লেক্সকপটা যে একটা কোম্পানিকে বোঝাচ্ছে সেটাও জানতে হবে। দ্য রিডার মাস্ট অলসো আইডেন্টিফাই দ্য রিলেশন পারচেস অ্যান্ড ডিটারমাইন দ্যাট এ পারচেসড বাই বি ইমপ্লাইজ বি অ্যাকোয়ার্স এ। বুঝতে পারলি? এই যে এখানে বিএমআই অ্যাকোয়ার্ড অ্যান আমেরিকান কোম্পানি, আর এখানে আমি কি বলেছিলাম, এই যে দ্য পারচেস অফ অ্যান আমেরিকান, এই যে তো মানে এ পারচেসড বাই বি যদি হয় তাহলে বি অ্যাকোয়ার্স এ, এটার মিনিংটা ইনফার যে করছে সেটাও আমাকে জানতে হবে। তাহলে বুঝতে পারলি ব্যাপারগুলো, আমি সব পরিষ্কার লিখে দিয়েছি, তোরা একটু পড়িস এই ইন্ট্রোডাকশনটা, শুধু চ্যাপ্টার 1টা পড়লেই দেখবি এটা আমি সমস্ত নিজের ভাষায় লিখেছিলাম, কোনো জায়গা থেকে কপি করিনি। হ্যাঁ, এক্সাম্পল গুলো কপি করেছিলাম, কারণ এগুলো তো সব এক একটা RT টাস্কের স্ট্যান্ডার্ড এক্সাম্পল, তো ওই জন্য আমি এক্সাম্পল গুলো কপি করেছিলাম, বাট ভাষাগুলো কিন্তু আমি কোনোখান থেকে কপি করিনি, তোরা পড়লে বুঝতে পারবি, একদম লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা। হ্যাঁ, এই এক্সাম্পলটা কিন্তু আমার নিজের বানানো, টেক্সচুয়াল সিমিলারিটি আর টেক্সট এন্টেলমেন্ট, এই দুটোর মধ্যে ডিফারেন্স বোঝানোর জন্য এইটা আমি একটা মন থেকে দিয়েছিলাম এক্সাম্পলটা, বাট এই কোনো এক্সাম্পল গুলোই কিন্তু একেবারে যে মন থেকে তা নয়। হ্যাঁ, এগুলো আমার মন থেকে বানানো। হ্যাঁ, যেখানে দেখবি এরকম যে পেয়ার আইডি ফাইডি দেওয়া, ওগুলো বুঝতেই পেরে যাবি ওগুলো একদম পুরো RT টাস্কেরই এক্সাম্পল, মেনশনও করে দিয়েছি আমি, এটা RT4 এর এক্সাম্পল, হ্যাঁ এটা RT4 এর, হ্যাঁ সমস্ত মেনশন করে দিয়েছি, কয়েকটা শুধু মন থেকে লিখেছি সেটা একটু বোঝানোর জন্য আর কি। ঠিক আছে, এগুলো পড়বি, ভালো লাগবে পড়তে, দেখিস। এন্টেলমেন্টটা আমার খুব প্রিয় জায়গাটা ছিল, আমার কাজটা তো এটার ওপর, ওই জন্য তোদেরও ভালো লাগবে। আচ্ছা, ইভ্যালুয়েশন তো ওই বললাম, ইভ্যালুয়েশন ট্র্যাক গুলো, ওই যে RT যে এক একটা চ্যালেঞ্জ হতো, এক এক বছর এক একটা চ্যালেঞ্জ হয়েছে, কোনোটা 2006, কোনোটা 2007, হ্যাঁ এই দেখ কোনোটা 2009, এ দেখ 10, এগুলো সব এক একটা টাস্ক, এই যে RT1, RT2, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবি এখান থেকে, যে কোন বছর কোন কোন চ্যালেঞ্জটা হয়েছিল, হ্যাঁ কোন কোন ডেটা সেট ছিল, তার মধ্যে কতগুলো করে কি সেন্টেন্স পেয়ার ছিল, দেখ সব লিখেছি আমি। RT1 এর মধ্যে কি কি ছিল ডেটা সেট, একটা ডেভেলপমেন্ট সেট, একটা টেস্ট সেট, কতগুলো এক্সাম্পল পেয়ার ছিল। তারপর RT2 তে কি কি ছিল টাস্ক, এই যে IE, IR, QA, সামারাইজেশন, এগুলো ছিল। RT3 তেও তাই, কতগুলো পেয়ার ছিল, দেখ 200খানা পেয়ার ছিল এরকম। ঠিক আছে, এগুলো ভাল লাগবে দেখবি পড়তে, কিছু মুখস্থ করার নেই। এই যে IT4,
RT4 এ কতগুলো ছিল, ওই যে টেস্ট কেসের মধ্যে, মানে যেটা টেস্ট সেট তার মধ্যে 300টা পেয়ার ছিল, কোন কোন টাস্কের হেডিং এ কতগুলো করে পেয়ার ছিল, RT5, হ্যাঁ RT5 এরকম ছিল। এই যে টেক্সট অ্যানালিসিস কনফারেন্স, এই ট্যাক, এই যে 2009 টেক্সট অ্যানালিসিস কনফারেন্স, এখানে RT5, হ্যাঁ এই যে পাসকাল RT চ্যালেঞ্জেস বলতো এগুলোকে, RT6, RT6 ছিল, RT6 অব্দি মনে হয় লিখেছিলাম। নোভেলটি ডিটেকশন সাব টাস্ক, ও RT7 আছে, আচ্ছা নোভেলটি ডিটেকশনের সাব টাস্ক, প্লেগিয়ারিজম ডিটেকশন, হ্যাঁ তারপর দেখবি এনএলপি কোন কোন ফিল্ডে টেক্সচুয়াল এন্টেলমেন্টের অ্যাপ্লিকেশন আছে। তো কোয়েশ্চেন আনসারিং পরের দিনই ধরবো আমি, এগুলো আজকে আর বলছি না, কোয়েশ্চেন আনসারিংটা পরের দিনই ধরবো। তারপর রিলেশন এক্সট্রাকশন, হ্যাঁ রিলেশন এক্সট্রাকশন দেখবি পরে, সেরকম কিছু না। এই যে রিলেশন এক্সট্রাকশন aims to identify text mentions of a given target semantic relation and identify their arguments. RE is very much similar to factoid question answering. Factoid question answering পরের দিন বলবো, পুরো কোয়েশ্চেন আনসারিংটাই পরের দিন বলবো, দেখিস। এই যে সবই বলেছিলাম, এই যে এক্সাম্পল, ইনপুট স্পেসিফিকেশন মে বি গিভেন বাই দ্য টেমপ্লেট এক্স অ্যানাউন্স ওয়াই with type restriction specifying that X should be a company and Y should be a product type. সামারাইজেশন তোদের একটা মডিউলই আছে, আমি গোটাটাই বলবো, এগুলো এখন দেখার দরকার নেই। প্লেগিয়ারিজম ডিটেকশন, ওই ওভারল্যাপ চেকিং, প্যারাফ্রেজ ডিটেকশন, এগুলো একটু পড়িস। প্যারাফ্রেজ মানে আর কি সিমিলার সিমিলার মিনিং কনভে করে, একই ফ্রেজের মানে কতগুলো ফ্রেজ যখন একই মিনিং কনভে করে। এই যে রিসার্চ কোয়েশ্চেন অ্যান্ড কন্ট্রিবিউশন, যে কোনো থিসিসেই না, মানে কোনো একটা প্রবলেমকে সলভ করতে গেলে রিসার্চ কোয়েশ্চেন গুলোকে আগে আইডেন্টিফাই করতে হয়। হাউ ক্যান দ্য প্রবলেম অফ টেক্সচুয়াল এন্টেলমেন্ট রেকগনিশন বি অ্যাপ্রোচড বাই আ গ্রাফ বেসড মেথড? আমি মেনলি গ্রাফ বেসড মেথডের ওপরই কাজটা করেছিলাম। ব্যাগ অফ ওয়ার্ডস মডেল দিয়ে অনেক কাজ হয়ে গেছে, সেরকম ফ্রুটফুল রেজাল্ট তো আসবেও না, তোকে আমি দেখালাম। ওই যে রাম কিল রাভানা, রাভানা কিল রাম, ব্যাগ অফ ওয়ার্ডস বললে পরিষ্কার বলে দেবে পুরোপুরি ওভারল্যাপ পেয়ে যাচ্ছে মানেই এন্টেলমেন্ট, চোখ বুঝে, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই না? সিনট্যাকটিক ডিপেন্ডেন্সি ওখানে কিছুই মেজার করছিল না, তাই না? তাহলে আমাকে গ্রাফ বেস, তা কেন গ্রাফ বেসডে যাচ্ছি? যাতে করে ওই মানে স্ট্রাকচারাল ডিপেন্ডেন্সি গুলো যাতে মানে কনসিডার করা হয়। How can graph-based method of textual entailment recognition be used for extracting syntactic features for use in machine learning based method? এগুলো সব একটা রিসার্চ কোয়েশ্চেন আর কি। তারপরে আমার কন্ট্রিবিউশন, আমি কি কি কাজ করেছি, হ্যাঁ আমি কি কি কাজ করেছিলাম, একটা গ্রাফ বেসড মেথড দেখিয়েছিলাম, তারপর সুপারভাইজ মেশিন লার্নিং এ একটা ব্লেন্ডিং করে দেখিয়েছিলাম হাইব্রিড অ্যাপ্রোচ, তারপর অটোমেটিক শর্ট আনসার গ্রেডিং, এটা হচ্ছে একটা টেক্সচুয়াল এন্টেলমেন্টের অ্যাপ্লিকেশন, এগুলো আমি দেখিয়েছিলাম, ঠিক আছে। এই যে গ্রাফ বেসড মেথড, টেক্সট আর হাইপোথিসিস দুটোকেই আগে পার্স করেছিলাম, পার্স করার পর একটা গ্রাফ জেনারেট হয়েছিল, তারপর আমি সেটা ম্যাচিং ম্যাচিং করে দেখিয়েছিলাম যে কতটা এন্টেল করছে। এই যে এন্টেলমেন্টের আমি একটা স্কোর পেয়েছিলাম, সেই স্কোরটা যদি একটা পার্টিকুলার থ্রেশহোল্ডের থেকে এক্সিড করে যায় তবেই বলবো এন্টেলমেন্ট, আদারওয়াইজ ওই থ্রেশহোল্ডের কম হলে বলবো নো এন্টেলমেন্ট। থিসিস ওভারভিউ, চ্যাপ্টার 2টা লিটারেচার সার্ভে, এগুলো আর কি দেখবি তোরা, তরিকা লাস্টে চলে গেল। এটা তো ছিল চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1টা আমি দিয়ে দিচ্ছি ইন্ট্রোডাকশন, চ্যাপ্টার 2 দরকার নেই, এগুলো যার যার কাজ, এগুলো এগুলো দরকার নেই, এগুলো আর দেখে কি করবি তোরা। এই যে চ্যাপ্টার 3, এইটা হচ্ছে আমার গ্রাফ বেসড অ্যাপ্রোচ, এইটা ছিল আমার গ্রাফ বেসড অ্যাপ্রোচ, কিছুই না, ওই টেক্সট আর হাইপোথিসিস দুটোকে এরকম, এই যে এটা হচ্ছে পুরো সিস্টেমটার ওভারভিউ, পুরো আর্কিটেকচারটা এভাবে আমি বানিয়েছিলাম, ঠিক আছে। এগুলো পড়িস, একটু ভাল লাগবে দেখবি পড়তে। এই যে দুটোকে ডিপেন্ডেন্সি পার্সিং করে
তারপর ডিপেন্ডেন্সি ট্রি জেনারেট করা হয়েছিল, এরকম ট্রিটাকে জেনারেট করে তারপর কম্পেয়ারিং ডিপেন্ডেন্সি ট্রি, দুটোকে কম্পেয়ার করেছিলাম। এই যে দুটোকে কম্পেয়ার করে করে আমরা একটা পার্টিকুলার এন্টেলমেন্ট স্কোর পেয়েছিলাম। এগুলো ডিটেলে লেখা আছে, থিসিস তো, থিসিসে সবসময় ডিটেলেই লেখা থাকে। এই যে এন্টেলমেন্ট স্কোর ক্যালকুলেশন, স্কোরটাকে বার করেছিলাম। দেখ এখানে একটা ছোট এক্সাম্পলও দিয়েছি। হি কুড অলসো হিয়ার দ্য স্ট্রিম হুইচ হি হ্যাড সিন ফ্রম হিজ পজিশন। হাইপোথিসিসে বলছে সামওয়ান হ্যাড সিড দ্য স্ট্রিম। পরিষ্কার এন্টেলমেন্ট হচ্ছে, ঠিক আছে। এই যে এখানে এন্টেলমেন্ট, এই যে এখানে গ্রাফটা আমি এঁকেছিলাম, গ্রাফ বেস যেহেতু আমার অ্যাপ্রোচটা মেন, তো এখানে আমি গ্রাফটা এঁকেও দেখিয়েছিলাম। এই দেখ, ঠিক আছে, এখানে আমি গ্রাফটা এঁকেও দেখিয়েছিলাম। তো যাই হোক, এন্টেলমেন্ট ডিসিশনটা নেব কিভাবে না, একটা পার্টিকুলার থ্রেশহোল্ডের থেকে যদি এক্সিড করে, এই যে থ্রেশহোল্ড, একটা থ্রেশহোল্ড আছে, সেই থ্রেশহোল্ডের থেকে যদি এক্সিড করে তাহলেই বলবো যে ইয়েস, আর সেই থ্রেশহোল্ডের কম হলে বলবে নো। এই যে আপন এক্সিডিং দ্য থ্রেশহোল্ড ভ্যালু দ্য পেয়ার ইজ মার্কড অ্যাজ এ কেস অফ ইয়েস, আদারওয়াইজ নো, এরকম আর কি, ঠিক আছে। তারপর যে ডেটা সেটটার উপর আমরা কাজ করেছিলাম, এই যে পিইটিই ডেটা সেট, এটার নাম পিইটিই, তোরা সার্চ মারলেও পেয়ে যাবি। অ্যাকিউরেসিটা আমার ছিল 87.69, এই হচ্ছে থ্রেশহোল্ড। এই যে থ্রেশহোল্ড ভার্সেস অ্যাকিউরেসি, কোন থ্রেশহোল্ডের জন্য কত কত অ্যাকিউরেসি পেয়েছি। তো দেখা গেল কি এই থ্রেশহোল্ড 0.8, 0.85 এর মধ্যে আমার অ্যাকিউরেসিটা সব থেকে বেশি এসছে, তাহলে এটাই হচ্ছে আমার অপটিমাইজড ভ্যালু। এই যেটাকে বলে হিল ক্লাইম্বিং অ্যাপ্রোচ, বুঝলি। কোন থ্রেশহোল্ডের জন্য কত অ্যাকিউরেসি পেয়েছিলাম এখানে পুরো প্লট করে দেখিয়েছি আমি, যে থ্রেশহোল্ড ভার্সেস অ্যাকিউরেসি গ্রাফ। হ্যাঁ, কারণ আমি তো একটা থ্রেশহোল্ডের জন্যই ডিসিশনটা নিয়ে নিতে পারি না ওরকম করে, আমাকে বিভিন্ন থ্রেশহোল্ড দিয়ে দিয়ে দেখতে হবে যে কোন থ্রেশহোল্ডের জন্য আমার অ্যাকিউরেসিটা এক্স্যাক্টলি কত আসছে। তারপর আমি দেখতে পারি যে এই রেঞ্জের মধ্যে আমার অ্যাকিউরেসিটা দেখ 87.69% আসছিল, তারপরে সেটা ড্রপ করে গেল। তাহলে এই রেঞ্জের মধ্যে যে আমার অ্যাকিউরেসিটা সব থেকে বেশি এসছে, সেটাই হচ্ছে আমার পিক ভ্যালু। এটাকে বলা হয় হিল ক্লাইম্বিং অ্যাপ্রোচ, ঠিক আছে। যে থ্রেশহোল্ড ভ্যালু 0.84 অপটিমাইজেস দ্য পারফরমেন্স অফ দ্য মেথড, ঠিক আছে। এই যে দ্য পারফরমেন্স অফ দ্য মেথড হ্যাজ ফাউন্ড আউট টু বি ইভেন বেটার। যাই হোক, এই যে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ থেকে এই যে প্রিসিশন রিকল কি করে ক্যালকুলেট করে, প্রিসিশন রিকল, এপস মেজার, এপ স্কোর, হ্যাঁ, সেগুলো সব ক্যালকুলেট করেছি। তারপর এরার অ্যানালিসিস, মানে একটা কিছু একটা মেথডকে ডেভেলপ করলে সেটা যে সব সময় ঠিকভাবে কাজ করবে তা তো নয়, আর এরার অ্যানালিসিসও থাকে। এরার অ্যানালিসিস গুলো করেছি, এই যে এরার অ্যানালিসিস, কি সুন্দর ছবি এঁকেছি, কবেকার কাজ এটা। এই পেপারটা 2015 জার্নালে বেরিয়েছিল, দেখ আজ 11 বছর হয়ে গেছে। এগুলো সব আমি নিজের হাতে এঁকেছিলাম জানিস, এমএস ওয়ার্ডে এইরকম গোল্লা গোল্লা পাকিয়ে অ্যারো দিয়ে দিয়ে এই ছবিটা দেখিয়ে পুরো আমি নিজে হাতে এঁকেছিলাম এই ছবিগুলো সমস্ত। তখন 2015তেই জার্নালটা হয়েছিল, ডিসেম্বর মাসে পাবলিশ হয়েছিল। তো যাই হোক, এত কিছু দেখার দরকার নেই, আমি জাস্ট একটু গ্রাফ বেসড অ্যাপ্রোচটা আমি কিভাবে করেছিলাম দেখাচ্ছি। তোদের তো আর ওরকম ভাবে সিলেবাসে নেই, তোদের টেক্সচুয়াল এন্টেলমেন্ট জিনিসটা একটা মডিউলে আছে, তো আমি এরকম একটু দেখিয়ে দিলাম। যেহেতু আমার থিসিসটা এটার ওপর, ওই জন্যই দেখালাম। এরপর কোয়েশ্চেন আনসারিং আমি আবার অন্য কোনো মেটেরিয়াল ডাউনলোড করে খুঁজে রেখে দেবো। পার্টিকুলার এই টপিকটা আমার থিসিসের অন্তর্গত বলেই দেখিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে টেক্সচুয়াল এন্টেলমেন্ট। আমি কিছু জিনিস দিয়ে দিচ্ছি তোদের, পড়িস, সব পড়ার দরকার নেই। এই যে অন্যান্য ল্যাঙ্গুয়েজও হতে পারে, শুধুই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে তা নয়, অন্যান্য ল্যাঙ্গুয়েজও হতে পারে, প্রোভাইডেড আমার কাছে কর্পাস যেন থাকে। কর্পাস না থাকলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না, ঠিক আছে। এই যে ওয়ার্ড নেটেরও একটা ভূমিকা আছে, দেখবি ওয়ার্ড নেট আমি দেখিয়েছিলাম কোথায়, থিসিসে আছে মনে হয়। হ্যাঁ দাঁড়া 1 মিনিট একটু যাই। এই যে এটা হচ্ছে আমার সেকেন্ড আর্কিটেকচারটার ওভারভিউ। যে লেক্সিক্যাল অ্যালাইনমেন্ট, এই দেখ
দ্য স্টুডেন্ট লার্ন গুড মোরাল ফ্রম দ্য টিচার। ধর এটা একটা টেক্সটের মধ্যে আছে, এই দেখ, দ্য স্টুডেন্টস লার্ন গুড মোরালস ফ্রম দ্য টিচার। আর হাইপোথিসিসটা হচ্ছে দ্য পার্সন টিচেস গুড লেসন্স টু দ্য পিপলস। দ্য পার্সন টিচেস গুড লেসন্স টু দ্য পিপলস, পিপল মানে স্টুডেন্ট। ঠিক আছে, দেখ এদের মধ্যে কি কি রিলেশন হোল্ড করছে। দা তো ঠিক আছে, এটা একটা আর্টিকেল মানে ডিটারমাইনার। এই যে পার্সন স্টুডেন্ট আর পার্সনের সাথে টিচার ম্যাপ হচ্ছে, কারণ কি বলতো স্টুডেন্ট আর টিচার দুটোরই হাইপারনিম হচ্ছে পার্সন। টিচ, টিচ এন্টেল করছে লার্ন। গুড তো ঠিক আছে, লেসন মোরাল এই দুটো সিনোনিম, লেসন মোরাল। দেখ আমি সব লিখিয়ে দিয়েছিলাম, লিখে লিখে দেখিয়েছি কোনটার কি রিলেশন। এই যে ডার্ক ব্লু যেটা ওটা সিনোনিম, এটা পিউপিল আর স্টুডেন্ট এটা সিনোনিম, লেসন মোরাল সিনোনিম। আবার এইটা দেখ এটা হচ্ছে ডেরিভেশন আর হাইপোনিম, এই যে এখানে হাইপোনিমও আছে দেখ। আচ্ছা, তারপরে কজেস, এই যে কজেস, কজেস, হ্যাঁ, তারপর ডেরিভেশনালি রিলেটেড টার্ম, ডেরিভেশনালি রিলেটেড টার্ম, টিচ থেকে টিচার, টিচ টিচার ডেরিভেশনালি রিলেটেড টার্ম, হ্যাঁ ডাইরেক্ট ম্যাচ, হ্যাঁ ডাইরেক্ট ম্যাচও আছে। কজেস, টিচ লার্ন এটা হচ্ছে কজেস, এই যে কজেস, টিচ থেকে লার্ন। দেখ এখানে এই কালার গুলোর সাথে সাথে না অ্যারোর কালার গুলো একটুখানি ম্যাচ করতে হবে, কোন টোকেনের সাথে কার কি ওয়ার্ড নেটের রিলেশন, এরকম সব দেখিয়েছিলাম। সবসময় যে ডাইরেক্ট ম্যাচ পাবে তা তো নয়, ওয়ার্ডনেটের অন্যান্য রিলেশনগুলোর সাথেও তো ম্যাচিং হতে পারে, হাইপোনিম হতে পারে, হাইপারনিম হতে পারে, সিনোনিম। ওই একটা এক্সাম্পল দেখেছিলাম, দ্য ক্যাট কিল দ্য মাউস, দ্য ক্যাট ডেভার দ্য মাউস। কিল আর ডেভার এটা যদি সিনোনিমাস হয় তাহলে কিন্তু আমরা বলে দিতে পারি যে হ্যাঁ তাহলে একদম এন্টেল করে যাচ্ছে। বা যদি হাইপারনিমও হতে পারে, হাইপোনিমও হতে পারে, সবসময় যে সিনোনিমাস হবে তাও নয়, হাইপারনিম হাইপোনিমও হতে পারে। তো সেগুলো আমাকে একটুখানি দেখতে হবে যে পুরোপুরি ওভারল্যাপ হলেও চলবে, আবার যদি সিনোনিমাস ভাবে ওভারল্যাপ করে, হাইপারনিম হাইপোনিম দিয়ে ওভারল্যাপ করে তাও হতে পারে। ঠিক আছে, তো যাই হোক অনেক পুরোনো স্মৃতি ঘাটছি আর কি, কবে কাজ এগুলো করা। যাই হোক এত দূর গিয়ে আর লাভ নেই। তাহলে আমি মোটামুটি টেক্সচুয়াল এন্টেলমেন্ট পার্টটা আজকে বললাম, কেমন, কোশ্চেন আনসারিংটা পরে বলবো। তাহলে আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে যা যা মেটেরিয়াল আছে আমি মোটামুটি দিয়ে দিচ্ছি। সব কিন্তু বোকার মতো পড়তে যাস না, হ্যাঁ বেকার জিনিস পড়ে একদম টাইম নষ্ট করবি না, বেকার জিনিস পড়ে সলিড জিনিসটুকু পড়বি। প্রি প্রসেসিং, এই যে গ্রাফ জেনারেশন, কিভাবে গ্রাফ জেনারেট হয়, অ্যালাইনমেন্ট হয়, ইনফারেন্স হয়, ইমপ্লিমেন্টেশন, যাই হোক কেমন। আমি তাহলে দিয়ে দিচ্ছি, হ্যাঁ যা যা আছে আমি দিয়ে দিচ্ছি। আবার সানডে বসবো, সানডে তখন না হয় কোশ্চেন আনসারিংটা বলে দেবো। দিয়ে তোরা অ্যাটেন্ডেন্সটা ওখানে দিয়ে দে। আজকে তারিখ কত, 26। পড়ি সেগুলো একটু। টেক্সচুয়াল তিনটেই দিয়ে দিচ্ছি, যেটা খুশি পড়িস। আর আমার থিসিসে শুধু ইন্ট্রোডাকশন পার্টটা দেবো, তাই তো? আচ্ছা, আমার থিসিস
শুধু চ্যাপ্টার 1টা দিলাম ইন্ট্রোডাকশন, ঠিক আছে। শুধু চ্যাপ্টার 1টা দিয়ে দিলাম আমার থিসিসে। এই হয়ে গেল আমার টেক্সচুয়াল এন্টেলমেন্ট। ভালো করে পড়বি, 2 ওয়ে টেক্সচুয়াল এন্টেলমেন্টে শুধু ইয়েস নো হচ্ছে, আর যেখানে 3 ওয়ে টাস্ক সেখানে কিন্তু এন্টেলমেন্ট, কন্ট্রাডিকশন, আননোন, তিনটে জিনিসই আমরা কনসিডার করছি। এইভাবে কিন্তু আমরা এন্টেলমেন্ট টাস্কটাকে হ্যান্ডেল করি। খুব ভালোভাবে করিস, একদমই সহজ জিনিসগুলো, বুঝতে পারলে কোনো ব্যাপারই না। আজকে হচ্ছে 26, অনেকগুলো ক্লাসই হয়ে গেল, 14টা মতো ক্লাস হয়ে গেল, 14-15টা। ঠিক আছে, নিলাম। ওকে, চল রাখছি, হ্যাঁ, বাই। চ্যাপ্টার 1টা একটু ভালো করে পড়িস, ওটা আমার নিজের ভাষাতে লেখা তো, দেখবি ভালো লাগবে পড়তে। মানে আমি তো অত কঠিন কঠিন ভাষা লিখবো না বিদেশি অথরদের মতো, আমি একদম খুব সহজ সরল ভাষায় জিনিসটাকে বুঝিয়ে মানে ইন্টারপ্রিট করে লিখেছিলাম। হ্যাঁ, একটু তোরা পড়িস, তোদেরও দেখবি ভালোই লাগবে ওটা পড়তে। আমার লেখা বলে আমি বারবার পড়ার জন্য অ্যাডভার্টাইজ করছি না, পড়ে সহজ সরল ভাবে ওটা ভালো লাগবে তাই বলছি। আমি ওই বিদেশি অথরের মতো অত খটোমটো এক্সাম্পল দিয়ে অত কিছু তো টাফ ভাবে লিখিনি, সহজ সরল ভাষায় একটা স্টুডেন্ট যেরকম লেখে, অ্যাজ আ পিএইচডি স্টুডেন্ট আমি সেভাবেই লিখেছিলাম, দেখবি ভালো লাগবে পড়লে। আর যদি কোনো চ্যাপ্টার পড়তে চাস বলিস আমি সেটাও দিয়ে দেবো, শুধু আপাতত চ্যাপ্টার 1টা দিলাম ইন্ট্রোডাকশনের জন্য, তারপর আবার না হয় অন্য কিছু দেবো। ওকে, চল রাখছি, বাই।